জন্ম মৃত্যু ঢাবি জীবনে কিন্তু একবার, না বিয়ে একবার না, বিয়ে 4 বার হইতে পারে, ডিভোর্স হলে আরো বেশি হইতে পারে। তো এই কথাটা আমি কেন বললাম? এই কথাটা আমি বললাম এজন্য, কারণ তোমাদের এইচএসসি শেষ এবং তোমরা অ্যাডমিশন লাইফে পা দিছো। তো তোমরা জানো অ্যাডমিশন লাইফটা তোমাদের জন্য কি আসলে। মানে এটা হচ্ছে এমন একটা সময় যা তোমার, মানে 3-4 মাস যে একটা টাইম, এইটাই সেট করবে যে তুমি 3-4 বছর পর কই আছো। তো হতে পারে তোমাকে এটা অনেক উঁচু জায়গায় নিয়ে যাবে, না হলে একদম ডিরেক্ট তলানিতে টেনে নিয়ে আসবে। তো এই যে তোমার একটা সময়, এই সময়টাকে তুমি কিভাবে কাজে লাগাইলে তুমি একটা সবচেয়ে ভালো একটা আউটপুট পাবা। তো দেখো, তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য কিন্তু, আমি যদি শুধু টপ জায়গাগুলো চিন্তা করি, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য কিন্তু মেডিকেল, বুয়েট নাই। তোমাদের আছে কি? তোমাদের আছে শুধু ইউনিভার্সিটি গুলা, ঠিক আছে। তো কি কি আছে? ঢাবি আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, বিউপি আছে। তো এই যে এই কয়েকটা জায়গায় তো আছে, তোমার যদি টপ পজিশন আমি ধরি, ঠিক আছে। তো এইগুলাতে তোমার সিট পাওয়ার জন্য কি করতে হবে? তোমার যে এই যে কয়েক মাস টাইম, এটাকে তোমার সবচেয়ে ভালোভাবে ইউজ করতে হবে। তো আমি আজকের এই ভিডিওতে এই টাইমটাই তোমাদের একটু ভাগ করে দিব। তারপর কোন টাইমটা কি কাজে ইউজ করবা, এরকম একটা আমি দিক নির্দেশনা দিয়ে দিব। তো চলো শুরু করি। তো আমরা যদি প্রথমে বলি যে এই অ্যাডমিশন টাইম এটা অনেকের জন্য কম বেশি হয়, বাট পুরো টাইমটা হিসাব করলে এভারেজে 4 মাসের মতো আসে, ঠিক আছে। 4 মাস। তো তোমার 4 মাস, এখন তোমার অনেকের জন্য কম হয়, কারণ জানো এক এক ইউনিভার্সিটির পরীক্ষা এক এক টাইমে হয়। তো এমনি এভারেজ করলে 4 মাসের মতোই আসে, যেটা তোমার হাতে আছে তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে এই অ্যাডমিশন, তো তোমরা জানো অনেকগুলো ইউনিভার্সিটি পরীক্ষা হয়, আলাদা আলাদাভাবে হয়। তো কোনটা আগে হয় কোনটা পরে হয়, এটার জন্য আমি এখানে একটা টাইম লাইন দিয়ে দিছি আর কি। তো এই টাইম লাইনটাই যে তোমার বেলা হবে এমন না। এটা হচ্ছে গত কয়েক বছর অ্যানালাইসিস করলে এই সিরিয়ালটা দেখা যায়, ঠিক আছে। এখন এই বছর যেমন বলছে ঢাবি নাকি পরীক্ষা অনেক আগে নিবে। তো এরকম তোমার ঠিক নেই যে কোনটা আগে হয় পরে হয়, বাট গত কয়েক বছর এটা তুমি যদি দেখো তাহলে ঘুরে ফিরে এইটাই আসে, ঠিক আছে। তো সবার প্রথমে হয় কি বিইউপি। বিইউপি এই ইউনিভার্সিটিটা, ধরো কমার্সের জন্য তোমরা 3টে মোট পরীক্ষা দিতে পারো। তো এখন বিইউপি এফবিএস যেটা, সেটার কোশ্চেন প্যাটার্ন টু ভেজাল। ভেজাল কেন? ওখানে দেখা যায় আমরা যারা কমার্স স্টুডেন্ট আছি তাদের জন্য অন্যান্য ইউনিভার্সিটিতে যেই লেভেলের ইংলিশ আসে, বিইউপিতে তার থেকে অনেকটাই বেশি কঠিন ইংলিশ আসে, ঠিক আছে। তো বিইউপিটা হচ্ছে নর্মালি, বিইউপি এফবিএস খুবই ভালো, বাট এখানে চান্স পাওয়া একটু কঠিন। অন্যগুলায় তেমন তোমার যেমন একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে, বিইউপি তেমন নাও আসতে পারে। তো আর এই বিইউপির কোশ্চেনটা হয় কিন্তু নর্মালি এত বছর ধরে হয়ে আসছে অন্য সবগুলার আগে। এরপর হচ্ছে আইবিএ, যেটা বললাম যে আইবিএ সবার জন্য না। কেন না? কারণ আইবিএ এর জন্য হচ্ছে তোমার পড়ার সিস্টেমটা পুরাই আলাদা। কিভাবে আলাদা তুমি ভাবতে পারো, এই তো বাংলা ম্যাথ, সরি বাংলা তো না, ইংলিশ ম্যাথ এগুলাই আসে। এগুলো আসে, বাট তুমি আইবি এর যে কোনো এক বছরের কোশ্চেন দেখো আর ঢাকা ইউনিভার্সিটির সিউনিটের কোশ্চেন দেখো, আকাশ পাতাল পার্থক্য। তো আইবিএ তে কারো চান্স পায়? আইবিএ তে মেইনলি চান্স পায় হচ্ছে সায়েন্সের। সায়েন্সরা চান্স পায়, আর চান্স পায় কারা? চান্স পায় হচ্ছে ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম থেকে আসা মানুষ। তো কেন? কারণ ওখানে ম্যাথ যেটা আসে সেটা হচ্ছে খুবই, কি বলবো, মানে প্যাচালো টাইপের ম্যাথ। তুমি যে বই মুখস্থ করে বইয়ের 10টা ম্যাথ মুখস্থ করে পারবা এরকম না। তোমার ওরকম ম্যাথমেটিক্যাল সেন্স থাকা লাগবে যে তোমার সামনে যেরকমই ম্যাথ দেখ তুমি এটা সলভ করতে পারবা। তোমার মানে তোমার ব্রেনটাই ওভাবে করে খেলানো লাগবে। আর ইংলিশটাও তুমি যদি দেখো, ইংলিশটা কিন্তু অনেক কঠিন। বিইউপি এফবিএস থেকেও হাজার গুণ কঠিন হচ্ছে আইবি এর ইংলিশ। তো এখন আইবিএ তাহলে কাদের জন্য, এটা বললাম। তো এরপরও সিউনিটের পোলাপান অনেকে আইবিএটাকে একটা অপশন হিসেবে ধরে, যেটা উচিত না। এটা হচ্ছে যদি পেয়ে যাই ভাগ্যের উপর, এভাবে রাখা উচিত, অপশন হিসেবে কখনোই ধরা উচিত না। তো আইবিএ আছে, এটার পরীক্ষাটা মোটামুটি আগেই হয়। এরপর হচ্ছে ডিইউ, জেইউ আর জেএনইউ, অর্থাৎ ঢাবি, তারপর মানে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর আর জগন্নাথ। তোমরা জানো জগন্নাথ আগে আলাদা পরীক্ষা হইতো না, বাট রিসেন্ট ইয়ার্স থেকে এটা আলাদাভাবে পরীক্ষা হচ্ছে। তো এই যে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ, এইটার পরীক্ষাগুলো প্রায় একই টাইমে হয়। আর এগুলার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বললে, ঢাবির কোশ্চেন প্যাটার্ন খুবই সহজ হয়, এবং মানে সহজ না বলতে স্ট্যান্ডার্ড হয় আর কি।
তুমি যদি গত 5 বছরের কোশ্চেন পড়ো, তুমি আশা করতে পারো এগুলার মতনই একটা কোশ্চেন এই বছর আসবে। একদম তোমার যে কিছুই মিলবে না এরকম কিছু না। বাট জাহাঙ্গীরনগরে এটা নাই। জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্ন খুবই ভেজাল। তুমি গত কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি বুঝবা না যে এই বছর কি আসবে। আর তোমার জগন্নাথের কোশ্চেন গত বছর সহজ হয়েছিল, বাট এই বছর আল্লাহ জানে কি হয়। আর হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী আর জিএসটি, এগুলো এগুলো পরে পরে হয় আর কি। প্রথমে হয় চট্টগ্রাম ইউনিভার্সিটি, এরপর হয় রাজশাহী, এরপর সবার লাস্টে গিয়ে হয় কি গুচ্ছ বা জিএসটি। তো এগুলোর কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে অমন কিছু বললাম না, তোমরা দেখে নিতে পারো। এগুলোর জন্য আমাদের আলাদা ভিডিও আসতে পারে সামনে। ওকে, তো এখন হচ্ছে মেইন যে আমার 4 মাস টাইম বললাম এভারেজে, 4 মান্থ। এই 4 মান্থকে আমি যদি ভাগ করি, 3টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। প্রথমটা কি অলস, এরপরেরটা যুদ্ধ প্রস্তুতি, এরপরেরটা কি একদম যুদ্ধ, ঠিক আছে। এটা কেন বললাম, কারণ হচ্ছে প্রথম যে কয়েকটা মাস না, ঠিক প্রথম 15, 20 দিন, 25 দিন, এই টাইমটা স্টুডেন্টরা খেলাধুলা করে, ঠিক আছে। মানে অ্যাডমিশন যে কি লেভেলের একটা যুদ্ধ, মানে কি লেভেলের একটা কঠিন সময় তোমরা পার করতেছো, তোমাদের মাথায় ওইটা ঢুকে না। তো আর যুদ্ধ প্রস্তুতি কি যখন ঢুকে তখন মানে শুরুতে ঢুকতে তো লেট হয়, বাট যখন ঢুকে তখন একদম কাহিল, ঠিক আছে। পড়ার কোনো অবস্থা নেই, কিছু নেই, একদম পাগলায় যাবা। আর লাস্টে গিয়ে হলো যুদ্ধ। তো এই 3টা সময় ভাগ করা যায়। তো চলো এখন আমরা এক একটা সময় সম্পর্কে ডিটেলস আলোচনা করি। প্রথম হচ্ছে অলস। এটা কি পড়া হয় না। আর পড়া হয় না বলতে আবার কিছু থাকে ভালো স্টুডেন্ট, ভালো বলতে বেশি ভালো হলে তো পারতোই, বাট মোটামুটি মানের স্টুডেন্ট তারা করে কি পড়তে চায়, বাট শীট টিট উল্টায়, মাথায় কিছু ঢুকে না। তো এইটা হচ্ছে প্রথম দিকে হয়। এরপরে যেটা হয় যে এখন তো নতুন নতুন আমাদের মানে, আর আমরা ডিজিটাল এজের পোলাপান, আমরা করি কি ঢাবিতে পড়তে হবে। সারাদিন 2 ঘন্টা, সারাদিনে যদি আমার পড়ার জন্য টাইম থাকে 8 ঘন্টা, ওর মধ্যে আমি 6 ঘন্টা কাটাই দিই ঢাবির মোটিভেশনাল ভিডিও দেখে, ঠিক আছে। বড় ভাইয়া বোনেরা অনলাইনে একদম বড় বড় দেয় ঢাবি, মানে ঢাবিতে আসলে তোমার দুঃখ কষ্ট কিছুই থাকবে না। অলস, অলস বলতে বুঝাইছি যে শুরুর 20-25 দিন বা এরকমই। তো এই টাইমটা তোমার শুরুর কিছুদিন যায় যে তুমি কোচিং এ, মানে ক্লাস তো সাথে সাথে শুরু হয় না এইচএসির পর, তো কিছু টাইমটা হচ্ছে তোমার কোনো পড়ালেখা করো না, এরপর কোচিং এ ভর্তি হও, তখন শুরুর দিকে তোমার পড়ার তেমন ইয়া থাকে না। তো এইটাই যে তোমার পড়া হয় না। এরপরে কি এখন সবাই তো তোমার মতো ফাঁকিবাজ না, কেউ কেউ আছে পড়ে। তো হ্যাঁ, পড়েও পড়াটা বুঝে না। আমাদের কোচিং এ যে হচ্ছে লেকচার শিট গুলো একটু উল্টায়, এরপরও পড়াও হবে মাথায় ঢুকে না। কারণ কি, কারণ হচ্ছে আমরা এইচএসসি তে একটা চ্যাপ্টার 3-4 দিন 5 দিন ক্লাস করে অভ্যস্ত, বাট অ্যাডমিশন কোচিং এ আমার একটা ক্লাসে 2-3টা চ্যাপ্টার শেষ করে। তো ওইটা হচ্ছে কোপ আপ করতে একটা সমস্যা হয় শুরুর দিকে। আরেকটা যেটা বড় সমস্যা এখনকার স্টুডেন্টদের, যে ঠিক আছে আমি পড়বো, ঢাবিতে চান্স পাওয়ার খুব আগ্রহ, কিন্তু করে কি পড়ার থেকে মোটিভেশনাল ভিডিও বেশি দেখে। আমার পড়ার টাইম যদি 8 ঘন্টা থাকে, আমি 6 ঘন্টা দেখি ভিডিও। অমুক ভাই ঢাবিতে সুন্দর ভিডিও পোস্ট করছে, কার্জন হলের সুন্দর ইয়া করতেছে, গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে কার্জন হল এক বন্ধু। তো এরকমই আমরা অনেক কিছু দেখতেছি। তারপর টিএসসির চা কত মজা, এই রিভিউ দেখতেছি। তারপর হাকিম চত্বরের খিচুড়ি রিভিউ দেখতেছি। তারপর ডাকসুর চা চপ সিঙ্গারা, এগুলো আমরা দেখতেছি, বাট আমার যে এগুলা খাওয়ার জন্য যে আমার পড়া লাগবে ওইটা আমি করতেছি না। এরপর হচ্ছে যেটা সমস্যা হয় যে মোটিভেশনাল ভিডিও, আর হচ্ছে অনেক কোচিং থেকে প্রোপাগান্ডা ছড়ায় যে কয়েকটা জিনিস ছড়ায়। প্রথমে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলে বা যে কোনো পাবলিকে চান্স পাইলে তোমার জীবনের সব দুঃখ কষ্ট সব নাই হয়ে যায়। আরেকটা কি টিউশনের অভাব নাই। আরেকটা কি ঢাবিতে চান্স পাইলে তোমার এত এত প্রপোজাল আসবে, তুমি রিজেক্ট করতে করতে বিরক্ত হয়ে যাবা। সবগুলাই মিথ্যা কথা। হ্যাঁ, তো এরকম এইসবই তুমি ফাও জিনিস দেখে দেখে তোমার টাইমটা পুরো নষ্ট করো, কিন্তু আসল কাজের কাজটা তুমি করো না। তো এইটা একটা সমস্যা। আর একটা হয় হচ্ছে, হয় বল নর্মালি তুমি শুরুর দিকে যখন কোচিং এ যাওয়া, কোচিং এ তুমি বসার সিট পাবা না, এত স্টুডেন্ট। তো পরে এটা চেঞ্জ হয়। আর হচ্ছে এখন আসি ইয়াতে, এই টাইমটা তুমি কিভাবে ইউটিলাইজ করবা। প্রথমত তোমার কোশ্চেন অ্যানালাইসিস করা লাগবে। তুমি যেই কোচিং এই ভর্তি হও, তোমাকে কিছু কোশ্চেন ব্যাংক ধরাই দিছেই। তো ওগুলা জাস্ট পৃষ্ঠা উল্টাবা, একটু দেখবা কি কোশ্চেন আসে, কারণ ঢাবিতে কিন্তু তোমার কোশ্চেন হুবহু রিপিট হয়। হ্যাঁ, তুমি যদি ঢাবির কোশ্চেন দেখো, ধরো তুমি গত 5 বছরের কোশ্চেন দেখবা, ওর মধ্যে
অনেক বেশি কোশ্চেনই তুমি পাবা তোমার হচ্ছে কমন, ঠিক আছে, অনেক বছরই আসছে। তো কোশ্চেন রিপিট হয়। তুমি যদি এখন জাস্ট এই কোচিং হাতে এখন ওভাবে বোঝানো শুরু করে নাই, যদি নাও বোঝায় তুমি নিজে জাস্ট কোশ্চেনগুলো না বুঝে মুখস্থ করো, পরীক্ষা কমন পাইতে পারো। ঠিক আছে, তো কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার মুখস্থ পার্টের পড়াগুলা কি কি আছে। ইংলিশে আছে ভোকাবুলারি, প্রিপোজিশন, তারপর বাংলায় আছে কি সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপর এরকম আরো অনেক কিছু আছে, ওগুলা তুমি পড়তে পারো। তারপর ধরো ফিনান্স তো তোমরা আগে পড়ে আসছো, ফিনান্সের সূত্রগুলো একটু দেখতে পারো। সূত্র তো অ্যাডমিশনে তেমন লাগে না, বাট রিটেনের জন্য হঠাৎ লেগে যায়, এগুলো তুমি দেখতে পারো, এগুলো তোমার বোঝানোর দরকার নেই। ঠিক আছে, তো এইটা হচ্ছে তুমি শুরুর দিকে টাইমটা এরকম যায় যে আমি পড়ালেখা খুব একটা করি না, জাস্ট সিটি নতুন পাইছি একটু উল্টাই, এরকম করে যায়। তারপর আর পড়ার যে কি গুরুত্ব ওইটাও আমি বুঝি না, ভাবি টাইম তো আছে 4 মাস, আমি একদম এখন না করি লাস্টে 4 দিন আমি ফাটাই দিব, বাট এটা হয় না। কারণ অ্যাডমিশনের পুরো টাইমটাই হচ্ছে তুমি এই গত 10 বছর স্কুলে এবং 2 বছর কলেজে, এই 12 বছর কি করছো না করছো সবকিছুর আসল যে তুমি কি পড়ছো বা তোমার ব্রেন কতটুকু ডেভেলপ হয়েছে, তুমি শুধু বইয়ের মুখস্থ জিনিস পড়ে পাস করছো নাকি নকল করে পাস করছো, না তোমার আসলেই তোমার ব্রেনের মধ্যে কিছু আছে, সবকিছু কিন্তু প্রমাণ হয় কোথায়, অ্যাডমিশন টেস্টে। ঠিক আছে, তো এই টাইমটার গুরুত্ব তোমার বুঝতে হবে কখন থেকে, একদম শুরু থেকেই। এরপর যেটা আসে যে যুদ্ধ প্রস্তুতি, আমি বারবারই বলি এটা কোনো শুধু পরীক্ষা না, এটা হচ্ছে যুদ্ধ। কারণ যুদ্ধে কি হয়, একজন আরেকজনকে মারে। আর অ্যাডমিশনে তুমি কি করো, তুমি তোমার বন্ধুর সিটটা খেয়ে ফেলো। ঠিক আছে, এটাই এটাই বাস্তবতা। এটা হচ্ছে তোমার 3 ইডিয়ট মুভিতে দেখছো না, একটা পাখি আর একটা পাখি ডিম ফালায় দেয়, ওরকম যে ওখানে যে প্রফেসর ছিল সে কি ব্যাখ্যা দিছিল, ওরকমই অ্যাডমিশন জিনিসটা। ঠিক আছে, তোমার অন্য কারো সিট তোমার দখল করা লাগবে। সিট প্রতি পরীক্ষা দেয় প্রায় 4,000 জনের মতো, সরি 440 জনের মতো। সিট প্রতি প্রায় 40 জন পরীক্ষা দেয়, চান্স পায় কয়জন, একজন, মানে ওই একজন বাকি 39 জনের সিট দখল করছে। ঠিক আছে, তো এইটা বুঝতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যুদ্ধ প্রস্তুতি। তো এই যুদ্ধটা তোমাদের কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে, এটা কোন টাইমে, শুরুর অলস টাইমটা শেষ হওয়ার পর তুমি যখন একটু বুঝো এটার সিরিয়াসনেস কতটুকু, তখন থেকে তুমি আসল পড়াটা শুরু করো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে যুদ্ধ প্রস্তুতি। তো এখন শুরুতে কোনো পড়া পড়ো না তুমি, বাট এখন দেখো পড়ার কোনো শেষই নাই। তুমি বই খোলো, প্রত্যেকটা সাবজেক্টের বই এই মোটা মোটা, আর কি, আর তুমি মাথায় হচ্ছে তোমার ব্রেন এর বই এত মোটা, ব্রেন এর তুমি আর কিছু পড়তে পারো না। তো এরকমই অবস্থায় তুমি কোনটা রেখে কোনটা পড়বা বুঝো না, কারণ শুরুতে তুমি অলস সময় পার করছো, তুমি লেকচার শিট জমাইছো। তো এখন কোচিং থেকে একটা লেকচার শিটে 3টা চ্যাপ্টার, ওটা তুমি শেষ করবা নাকি আগের জমাটা তুমি শেষ করবা, এই একটা সমস্যা হয়। আর যেটা হয় যে এখন দেখবা গিয়ে শুরুতে কোচিং তো ভরা ছিল, তুমি জায়গা পাও নেই, এখন গিয়ে তুমি লাস্টে গিয়েও বা দেরি করে গিয়েও তুমি সামনে সিট পাবা, কারণ কোচিং পুরো ফাঁকা। কারণ কি, কারণ হচ্ছে তুমি শুরুতে মানুষ মনে করছিল অ্যাডমিশন কোনো জিনিস নাকি, বাট মাঝে যখন এসে দেখছি এক গাদা পড়া, তখন বলছে আমার দ্বারা হবে না, আমি গেলাম বাসায় দিয়ে ঘুমাই, পরে ন্যাশনালে ভর্তি হয়ে যাব, এরকম, বা প্রাইভেটে ভর্তি হয়ে যাবো যদি আমার পকেট ভরা টাকা থাকে। তো এই হচ্ছে বিষয়টা, যে শুরুতে সবার একটা আগ্রহ অনেক বেশি কাজ করে। তুমি যেমন এখন 4-5 ঘন্টা মোটিভেশনাল ভিডিও দেখো, এরাও দেখে, এরা দেখবে অনেকে এখনো ঢাবিতে যে কই কই খাবে সব প্ল্যান করে ফেলাইছে, ফালাইছিল শুরুতে, বাট এখন এসে দেখো আমার দ্বারা ঢাবি হবে না, তাই এখন অন্যান্য পাশে ঘুমাইতেছে বা কাঁদতেছে হবে না দেখে। তো এই জিনিসটা হয় কি এই মাঝামাঝি সময়। আর হচ্ছে এই নতুন শীট শেষ করার সাথে আগের শীট রিভিশন দেওয়া, এইটা কেন, কারণ হচ্ছে তোমার অ্যাডমিশনের পড়া সহজ না, অনেক কিছু আছে মুখস্থ নির্ভর। তো তুমি একবার সব ভালো মতো শেষ করলা, বাট গ্যারান্টি নাই যে তোমার পরীক্ষার আগ পর্যন্ত মনে থাকবে। তো এর জন্য কি করতে হবে, আমি এখন একটা লেকচার শিট শেষ করতেছি, ধরো আমার কোচিং এ 12-13টা লেকচার শিট থাকে, আমি 6 নম্বর লেকচার শিট পড়তেছি, বাট আগের গুলো আমার মনে আছে নাকি নাই আমি জানি না। তো আমার আজকে লেকচার শিট শেষ, একটু পড়া কম ছিল, বা আমার হাতে টাইম আছে 1-1.5 ঘন্টা, টাইম না থাকলেও টাইম বানায় নিতে হবে। তো এই টাইমের মধ্যে কি করতে হবে, আমার আগের শীটগুলো আমি আরেকটু রিভিশন দিই। রিভিশনটা এখন তো আর আমার একদম একটা শেষ করতে, আগে যদি আমার 5 ঘন্টা লাগে একটা শীট শেষ করতে, এখন তো লাগবে না, এখন আমার 1 ঘন্টা শেষ হয়ে যাবে। তো এরকম আমার রিভিশন দেওয়া লাগবে আগের শীটগুলো, না হলে গিয়ে দেখবা তুমি 13টা লেকচার শিট একবার খুব সুন্দর করে শেষ করছো, বাট লাস্টে গিয়ে দেখবা তোমার শেষের দিকে যে 2-3টা শেষ করছো ওই দূরেই তুমি শুধু পারো, আর বাকি যে 8-10টা আছে তুমি একদম কিছুই পারো না, সব নতুন। ঠিক আছে, তো এইটা বুঝতে হবে। আর একটা হচ্ছে, আর এই টাইমে কি কি পড়তে হবে, সব পড়তে হবে, কারণ অ্যাডমিশনের সিলেবাস কোনো নির্দিষ্ট নাই, সব পড়তে হবে। বাট সব বলতে এইটাও না যে একবারেই বইয়ে যা যা আছে, কালো কালিতে যা যা লেখা আছে সব না, এমনও না। অ্যাডমিশনে কিন্তু তোমার ঢাবিতে অনেক পড়েও চান্স পায়, আবার কেউ টেকনিক্যালি কিছু গোছাই গুছাই পড়েও চান্স পায়। তো দুইজনের মাঝামাঝি থাকতে হবে, একবারে বেছে যে সব তুমি একদম সবই বাদ দিয়ে শুধু বাছা বাছা কয়েকটা জিনিস পড়বা, ঠিক নাই যে ওগুলোই আসবে। আর
বা এটাও মানে বেছে বেছেও পড়া যাবে না, পুরা বেছেও পড়া যাবে না, আবার সবও পড়া যাবে না, তো মাঝামাঝি থাকবা। নর্মালি যেগুলা চান্স মানে পরীক্ষা আসার মতো বেশি গুরুত্বপূর্ণ সেগুলা খুঁটায় খুঁটায় পড়বা, এবং সাথে সাথে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ ওগুলাও দেখবা, ঠিক আছে। বাট তোমার ধরো যেই জিনিস কত 20 বছরে আসে নাই, ওইটার পিছনে তোমার খুব বেশি 1 ঘন্টা টাইম দেওয়ার দরকার নেই। তুমি বুঝতেছো না একটা জিনিস, তখন একটু দেখবা এটা কয় বছর আসছে পরীক্ষায়, বা পরীক্ষায় আসার ফ্রিকোয়েন্সিটা কেমন। যদি মনে হয় এইটা বাদ দেওয়া অতটা ঝুঁকি, মানে বাদ দেওয়া ওরকম ঝুঁকিযুক্ত হবে না, বাদ দাও, এরকম আর কি। তুমি নিজে বুঝবা তোমার কোনটা বাদ দেওয়া উচিত, কোনটা বাদ দেওয়া উচিত না। আচ্ছা, এরপর আসতেছে যুদ্ধ। যুদ্ধ বলতে তোমার অ্যাডমিশন পরীক্ষা তার আগের কিছুদিন। এই ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু কোচিং এরই ক্লাস শেষ হয়ে যায় এবং তোমার মডেল টেস্ট চলতে থাকে। আর সাথে মডেল টেস্টের সাথে সাথে যেসব পরীক্ষা আগে আগে হয়, যেমন বিউপি, আইবি, এগুলো চলতে থাকে। এখন এই টাইমটা কিভাবে ম্যানেজ করবা? প্রথমত হচ্ছে আমি বলি, এই কোচিং এর মডেল টেস্ট গুলো নিয়ে আগে বলি। তো মডেল টেস্ট গুলো কিরকম হয়, তোমার এক নাগারে 10টা বা 15টা মডেল টেস্ট হয়। অনেকে দেখা যায় যে এই অ্যাডমিশন কোচিং এ পরে অ্যাডমিশন মানে মডেল টেস্ট দেয় আবার আরেক কোচিং এ গিয়ে, তো সে দেখা যায় পাশাপাশি 2 কোচিং এ মডেল টেস্ট দেয়, যাতে 2 রকম কোশ্চেন প্র্যাকটিস হয়। ভাই এত কিছুর দরকার নাই, তুমি মডেল টেস্ট একটা কোচিং এ থাকতে পারো ভালো, কারণ দেখা যায় কোশ্চেন যাই এসো, তুমি মার্কস যাই পাও, বাট এই অল্প টাইমে এমসিকিউ অ্যান্সার করার যে একটা প্র্যাকটিস হইতেছে, এইটাই গিয়ে পরীক্ষায় খুব ইফেক্টিভ হয়। আর হচ্ছে অ্যাডমিশন দেখা যায় আমরা এমসিকিউ ভুল করি, আমিও করছিলাম, যেটা হচ্ছে ধরো 1 2 3 তিনটা কোশ্চেন না, এখানে ধরো এমসিকিউ এই 4টা এমসিকিউ আছে। তো আমি ভাবতেছি কি আমার 2 নম্বর এমসিকিউটা কঠিন লাগে, আমি 1 নম্বর ধরো দাগাইলাম, এটা ধরো খ হইলো, 2 নম্বর কঠিন লাগে, আমি ভাবলাম 2 নম্বর আমি দিব না, স্কিপ করব। তো আমি দেখা যায় কি আমি ভাবছি 2 নম্বর স্কিপ করছি, বাট আমি দাগাইতে যে দাগাইছি এরকম। আমি কিন্তু অ্যাডমিশন টেস্টে এরকম এক সিরিয়ালে 3টা ভুল করছি। আমার দাগানোর কথা ছিল হচ্ছে আমি 40 দাগাবো না, আমি 41 42 43 দাগাবো, বাট আমি মানে 41 42 43-এর জায়গায় আমি দাগাইছি 40 41 42। তো আমার এক সিরিয়ালে 3টা এমসিকিউ ভুল, 3টা ভুল হয় না যদিও, একটা ঠিক হয়ে গেছে। তো এটা হচ্ছে সমস্যাটা। তো এই ভুলগুলো কিভাবে হবে না, তুমি যদি মডেল টেস্ট বেশি বেশি দাও। এখন মডেল টেস্ট দিবা বলতে এমন না যে তুমি পরীক্ষার আগের রাতে যা পড়বা মডেল টেস্টের আগেও তা পড়বা। মানে হচ্ছে তোমার মডেল টেস্ট কিন্তু একদিন পর পর চলতে থাকবে, যেই কোচিং এ ভর্তি হও না কেন, ঠিক আছে। প্যারাগন, স্কলার যাই বলো, তোমার একদিন পর পর পরীক্ষা চলতে থাকবে। সেই ক্ষেত্রে দেখা যায় তুমি যদি প্রতিদিন ভাব কালকে আমার পরীক্ষা, আজকে আমি পুরোটা একবার রিভিশন দিব, না, এটা দিবা না। তুমি এটা করলে তুমি মারা খাবা। কারণ কি করতে হবে, তোমার পরীক্ষার মতো গিয়ে জাস্ট অ্যাটেন্ড করে চলে আসবা। পড়বা হচ্ছে তোমার যেখানে যেখানে সমস্যা। কোচিং তো জানে না তোমার কোথায় কোথায় সমস্যা, তোমার সমস্যা তুমি জানো। তো তুমি খুঁজে খুঁজে ওই সমস্যাগুলো সলিউশন বের করবা, এবং পরীক্ষা দিতে জাস্ট পরীক্ষার আগেও তুমি জানো না পরীক্ষা আছে, পরীক্ষার পরেও তুমি জানো না পরীক্ষা আছে। জাস্ট পরীক্ষার আগে, জাস্ট পরীক্ষার টাইমটাই জানবা পরীক্ষা আছে, আমার গিয়ে দিয়ে আসতে হবে। যাবা, হাত মুখ ধুয়ে পরীক্ষা দিয়ে এসে ঘুম দিয়ে পড়তে বসবা, শেষ। পরের পরীক্ষা আছে না নাই দেখার দরকার নেই। এরকম হচ্ছে মডেল টেস্টগুলো। আর হচ্ছে আরেকটা জিনিস হবে যে পড়া সব শেষ, বাট লাস্টে গিয়ে দেখবা পড়া কিছুই পারো না। এটার সলিউশন কি, এটার সলিউশন যেটা বললাম আমি, তোমার হচ্ছে সেকেন্ড ফেজে, যেটা হচ্ছে এখনের স্লাইড মানে শীটগুলো পড়ার সাথে সাথে আগের শীটগুলো রিভিশন দিতে হবে। আর একটা মজার জিনিস দেখবা যে মাঝখানে কোচিং তো খালি হয়ে গেছিল, এখন কোচিং আবার পুরা ভরা। এখন অনেকে ভরা বলতে কেন, অনেকে মাঝখানে ডিপ্রেশনে গেছিল, বাট লাস্টে গিয়ে মনে হয়েছে দেখি ভাগ্যে যা আছে পরীক্ষা দিই, নাহলে অনেক কয়েকদিন মাঝখানে যায় টায় না কোচিং এ, পরে বাসা থেকে থাপড় টাপড় দেয়, পরে আবার আসে কোচিং এ অ্যাটেন্ড করে যায়। তো এটা একটা কোচিং দেখবো ভরা। আর হচ্ছে সাজেশন শিট, এইগুলা খুব কাজের। এগুলা কাজের বলতে তোমার দেখা যায় পুরা যে সিলেবাস আছে সেটাকে একটু শর্ট করে দেয়। তো এইটাই যে একদম তোমার আসমানি কিতাব এমন কিছু না, বাইরে থেকে অনেক কিছুই আসবে, বাট তুমি এইটা কি কাজে ইউজ করবা, যে তোমার পুরাটা যদি খুব দ্রুত কোনো একটা সময় রিভিশন দেওয়া লাগে তখন এটা দিবা, বা পরীক্ষার আগে যদি পুরোটা রিভিশন দেওয়া লাগে তখন এটা একবার চোখ বোলাবা, ঠিক আছে। এটা আর কি কি পড়তে হবে, এটা আসলে এই টাইমটায় নতুন কিছু না পড়া ভালো, মানে অ্যাডমিশনের 5-6 দিন বা 10 দিন আগে নতুন কিছু কেন না পড়া ভালো, কারণ তোমার প্রথমত এখানে নতুন কিছু এখানে থাকাই ঠিক না। এই টাইমে তোমার নতুন থাকবে কেন, তুমি একদিন কি করছো। এখন যদি থাকে তাহলে কি করবা, এখন তুমি নতুন যদি তোমার মাথায় ঢুকাইতে যাও তোমার আগের পড়াগুলোর ক্ষতি হবে। তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো সাজেশন হবে তুমি নতুন কোনো কিছু এখন না পড়ো, যেগুলো তুমি পারো সেগুলো যেন তুমি ভালো মতো পারো, ঠিক আছে। এটাই। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি ফলো করতাম এবং এটা খুব কাজের, যেটা হচ্ছে
আমি একটা খাতা না, ঠিক একটা পেজ বা কয়েকটা পেজ রাখতাম। ওখানে আমি কি লিখতাম, ধরো কিছু জিনিস এমন থাকে যে আমি পারি বাট আমি ভুল করি, বা হচ্ছে যে আমার সহজ, আমি সবকিছু বুঝি, বাট পরীক্ষার আগে যদি আমি একবার ওটার দিকে না তাকায় যাই, আমি পরীক্ষা হলে গিয়ে ভুল করব। এরকম কিছু জিনিস থাকে, পারা জিনিস, বাট আমার পরীক্ষার আগে অবশ্যই দেখতে হবে। বাট লাস্টে গিয়ে হয় কি, আমি পরীক্ষার আগের দিন আমার মনেই থাকে না আমার কি কি জিনিস দেখতে হবে। তো একটা খাতা নিবা, কয়েকটা পেজ ঠিক করে রাখবা, ওখানে ওখানে লিখে রাখবা যে 1 2 3 4, আমরা সিরিয়াল দিয়ে লিখবা যে আমার পরীক্ষার আগের দিন এটা দেখতে হবে, এটা দেখতে হবে। এমন লিখতে হবে, সাথে তুমি পেজ নাম্বার দিয়ে দিতে পারো, ব্র্যাকেটে ধরো এটা আছে 23 পেজে, ঠিক আছে, অমুক বইয়ের 23 পেজ আছে, বইয়ের নামটা লিখে দিলা। তো এরকম করে তুমি একটা পেজ, দুইটা পেজ বানায় লিখে রাখবা। যেটা কারণ কি, আমরা কিন্তু এই যে এসএসসি থেকে শুরু করে, মানে স্কুলে 1 2 3 থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত টোটাল 12 বছর, করোনার জন্য আরো বেশি তোমাদের জন্য। তো এই সময়টাই কিন্তু আমরা এক এক দিন এক এক সাবজেক্টের পরীক্ষা দিছি। আমরা কিন্তু একসাথে 5টা সাবজেক্টের পরীক্ষা জীবনেও দেইনি। তো এই জিনিসটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, ঠিক আছে, একসাথে তোমার 5টা সাবজেক্টের পরীক্ষা। তো কোথায় কি রিভিশন দিতে হয়, আমরা অভ্যস্ত না একসাথে এত জিনিস রিভিশন দেওয়ার। সেই ক্ষেত্রে তুমি যদি এরকম একটা লিস্ট করে রাখো, তোমার সুবিধা হবে যে তুমি জানবা তোমার পরীক্ষার আগে কি কি জিনিস দেখতে হয়। এখন ধরো তুমি তুমি এইচএসসি তে কমার্স পড়ছো, তুমি জানো 1932 সালে হচ্ছে অংশীদারি আইন, তোমার এইটা তো তোমার রিভিশন দেওয়ার দরকার নাই। তো পরীক্ষার আগে এইটা লিখে রাখলে হবে কি, তোমার যেখানে যেখানে সমস্যা, যা যা রিভিশন দেওয়ার দরকার, তুমি শুধু সেগুলাই রিভিশন দিবা, তোমার পারা জিনিস আর চোখ বুলানো লাগবে না। তো এই হচ্ছে বিষয়টা, তো এইগুলা তোমরা নোট করে রাখবো অবশ্যই। আচ্ছা, এখন আসি আসল কথায়, অ্যাডমিশন টাইমে এটা হচ্ছে ডিপ্রেশন। এই ডিপ্রেশন তোমার একদম, কোচিং এ যাবা, প্রথম দিন পরীক্ষা দিবা, সেই দিনই দেখবা তুমি পরীক্ষায়, ধরো পরীক্ষা যদি 12 মার্কসের ছোট টেস্ট হয়, তুমি দেখবা তুমি পায়ে রাখছো 1, তোমার বন্ধু পেয়ে রাখছে 12, কই 1 কই 12। তো এরকম দেখবা। আবার হইতে পারে তোমার কোচিং তুমি একাই 5-এর কম পাইছো, বাকি সবাই 10-12 পাইছো, মানে ব্যাচের উপর ডিপেন্ড করে। তো এরকম একটা জিনিস হবে, গিয়েই একটা সেই লেভেলের ধাক্কা খাওয়া। এখন গিয়েই তোমার মনে হয়, আয় হ্যাঁ, আমি কাদের সাথে পড়তে আসছি, আমি কেমনে চান্স পাবো। তো ডিপ্রেশন এখান থেকে শুরু। তারপর পরে গিয়ে দেখবা যখন একটা ইভালুয়েশন টেস্ট হয় কোচিং এ, তোমার র্যাঙ্ক চলে গেছে, থাকবে শুরুর 100-এর মধ্যে, গেছে তোমার লাস্টের 10-এর মধ্যে র্যাঙ্ক। এখন কি করবা, হাল ছেড়ে দিবা? না, কেন ছাড়বা? যে 1 হয়েছে আর তুমি হয়েছে লাস্টে গিয়ে দিক থেকে 10, তোমার দুইজনের মধ্যে পার্থক্য কি? তুমিও মানুষ, সেও মানুষ। বাট সমস্যা হলো তুমি ফাঁকি দিছো, তুমি ফাঁকিবাজ মানুষ, সে ফাঁকিবাজ মানুষ না। তো এখন কি করতে হবে, তোমার পড়তে হবে। পড়লেই তুমি ওভারকাম করতে পারবে। কারণ কি, ওর হয়তো তোমার থেকে এসএসসি বা এইচএসসি রেজাল্ট ভালো আছে, আর ভালো থেকেও লাভ নাই। এর উপর টোটাল হচ্ছে 20 মার্কস, তুমি খারাপ করলে, ভালো করলে দেখা যায় 20-এ 20 পাবা। আর যদি ধরো একটু 4 পয়েন্ট থাকে বা 3.5 এরকম কিছু থাকে, তাও খুব একটা যে কম পাচ্ছ এমন না। টোটাল মিলায় তোমার হয়তো 4-5 মার্কসের পার্থক্য হইতে পারে। তো এটা কিন্তু ওভারকাম করাই যায়, এমন কঠিন কঠিন কিছু না। আর হচ্ছে যে জিনিসটা হয়, শুরু থেকে ডিপ্রেশন, তারপর মাঝে গিয়ে হয় যে তুমি নতুন পড়া শুরু করতে, আগের পড়া ভুলে যাও। তো ওই ক্ষেত্রে একটা ইয়ে হয়, বাট তুমি মনে রাখবা, আগে যেহেতু একবার শেষ করতে পারছো, এখনো পারবা। তো একটু টাইম নিয়ে 1 রাত 2 রাত জাগো, দেখে শেষ করে ফেলো, শেষ। আর যেটা হয় যে অ্যাডমিশন টাইমে অনেকের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথেও ঝগড়া লাগে, তো এইসব বিষয়ে তোমার ডিপ্রেশন থাকে। তো কি করবা, সোজা কাট করে দাও, ঠিক আছে, চান্স পাইলে পরে দেখা হবে। আর চান্স না পেলে তোমার এমনি বাদ দিয়ে দেবে, তোমার আর চিন্তা করা লাগবে না। আর হচ্ছে তো এইটাই, ডিপ্রেশন থেকে এভাবেই, এভাবে, মানে ডিপ্রেশন আসে অনেক কিছু, বাট মনে রাখবে যে এই ডিপ্রেশন থেকে যে ওভারকাম করতে পারে, সেই চান্স পাবে। কারণ তোমার, যেটা বললাম, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড, মানে কঠিন কিছু আসে না। চাইলে কঠিন যেহেতু আসে না, সবাই চান্স পায় না কেন? কারণ এই যে তোমার মতো কেউ কেউ ডিপ্রেশনে কাহিল হয়ে থাকে, ঠিক আছে। তুমি যদি তোমার নিজের সাথেই যুদ্ধে না জিতো, তাহলে এই যে আরো 40,000 স্টুডেন্ট পরীক্ষা দিবে, এদের সাথে যুদ্ধে কেমনে জিতবা? এটাই। তো এটাই ছিল আজকের গাইডলাইন ভিডিওটা। সবাইকে সাথে থাকার জন্য থ্যাংক ইউ, এবং তোমাদের অ্যাডমিশন জার্নির জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।